পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের সবশেষ পর্ব, পর্ব ১৯। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি ফারহানা আজিম শিউলি। ২৭। আদালত থেকে বেরিয়ে দেখে রাত হয়ে গেছে। অবাক হয়ে গেল মা। রাস্তায় রাস্তায় বাতি জ্বলেছে, আকাশে জ্বলছে তারা। আদালতের কাছে জটলা করছে দলে দলে মানুষ। হিমেল হাওয়ায় বরফ ভাঙার শব্দ। কতগুলি তরুণ কণ্ঠের স্বর ভেসে আসছে। ধূসর রঙের বাসলিক পরা একটা লোক সিজভের মুখের দিকে তাকিয়ে ব্যস্ত সমস্তভাবে জিজ্ঞাসা করে, কি সাজা হলো? নির্বাসন। সব্বাইকে? হ্যাঁ। ধন্যবাদ। হনহন করে চলে গেল লোকটা। সিজভ বলে, দেখলে তো, জিজ্ঞাসা করছে যে। তক্ষুনি ১০-১২ ছেলে মেয়ে এসে ঘিরে ধরে। দাঁড়িয়ে পড়ে সিজভ আর মা। প্রশ্নে ব্যতিব্যস্ত করে তোলে ওদের। লোক জমে যায় চারদিকে। কি সাজা হলো, আসামিরা কি করলো, কে কে বক্তৃতা দিল, কি বলল, খুঁটিনাটি সব জিজ্ঞাসা করে। ওদের স্বরে, ভঙ্গিতে এমনি ব্যগ্র কৌতূহল, এমনি আন্তরিকতা যে প্রশ্নের জবাব না দিয়ে থাকতে পারা যায় না। কে একজন অনুচ্চস্বরে বলে ওঠে, বন্ধুগণ, এই যে পাভেল ভ্লাসভের মা। নিমেষে কোলাহল থেমে যায়। কারো মুখে কথা নেই। আপনার হাতখানা। কার একখানা বলিষ্ঠ হাত এসে মায়ের হাত চেপে ধরে। কার যেন ব্যগ্র কণ্ঠ বলে ওঠে, আমাদের সামনে সাহসের আদর্শ হয়ে থাকবে আপনার ছেলে। রুশ শ্রমিক জিন্দাবাদ। বাতাসের বুক চিরে ধ্বনি ওঠে। ক্রমশ আরো আরো মানুষের কণ্ঠ এসে মেলে ওই ধ্বনির সঙ্গে। দিকে দিকে ছড়িয়ে যায় সেই নির্ঘোষ। দলে দলে মানুষ চারদিক থেকে ছুটে এসে সিজভ আর মাকে ঘিরে ফেলে। পুলিশের বাঁশি বাজে অস্থিরভাবে, কিন্তু সব ছাপিয়ে ওঠে জনতার আওয়াজ। সিজভ হাসে। মায়ের কাছে এ যেন সুখ স্বপ্ন। হাসি ভরা মুখে মাথা নুইয়ে সম্ভাষণ জানায় মা। এগিয়ে আসা হাতগুলি চেপে ধরে। আনন্দাশ্রুতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। শ্রান্তিতে পা কাঁপে, কিন্তু স্বচ্ছ হ্রদের বুকের মতো কানায় কানায় ভরা চিত্ত সমস্ত ছবি প্রতিফলিত করে তোলে। মায়ের খুব কাছে দাঁড়িয়েছিল কে একজন। অত্যন্ত স্পষ্ট আবেগময় স্বরে ভীরু কণ্ঠে বলল, বন্ধুগণ, যে দানব আমাদের দেশের মানুষকে গিলে গিলে খাচ্ছে, সে আজ আবার তার লোলুপ গ্রাসে চেপে ধরেছে। সিজভ বলে, চলো গো মা এখান থেকে। কোত্থেকে যেন ভুঁই ফুঁড়ে উঠল সাশা। মাকে হাতে ধরে রাস্তার ওধারে টেনে নিয়ে গিয়ে বলে, চলুন চলুন, যদি মারামারি ধরপাকড় শুরু হয়। তারপর কি হলো? সাইবেরিয়া? হ্যাঁ। কিরকম বলল? আমি অবশ্য জানি, খুব জোরালো আর বেশ সহজ সরল, অবশ্য কঠোর সংযমতার সঙ্গে, তাই না? বড় স্পর্শাতুর মানুষ,
আত্মপ্রকাশ করতে পারে না, লজ্জা পায়। সাশার প্রাণ ঢালা কথায় মা যেন শান্তি পায়, নতুন করে বল পায়। সাশার হাতে সস্নেহে চাপ দিয়ে মা জিজ্ঞাসা করে, কবে যাবেন আপনি ওর কাছে? আমার জায়গায় কাজ করবার মতো একজন কাউকে পেলেই চলে যাব। সামনের দিকে তাকায় সাশা, ওর চোখে দৃঢ় প্রত্যয়। আমিও একটা কিছু সাজা পাবার অপেক্ষায় আছি। সম্ভবত আমায়ও সাইবেরিয়ায় পাঠিয়ে দেবে। তখন ও যেখানে আছে সেখানেই পাঠিয়ে দিতে বলবো। পেছন থেকে সিজভের গলা শোনা যায়, যান যদি, তাকে আমার নমস্কার দেবেন। কিচ্ছু বলতে টলতে হবে না, খালি বলবেন সিজভ নমস্কার পাঠিয়েছে। ফিওদর মাজিনের কাকা, ও চেনে আমায়। ফিরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয় সাশা। আমি চিনি ফিওদরকে, আমার নাম আলেক্স রান্দ্রা। পিতৃনাম? আমার বাবা নেই। মারা গেছেন? না। তীব্র উত্তেজিত স্বর, মুখে কি একটা কঠিন একরোখা ভাব। বলে, জমিদার মানুষ তিনি, এখন জেলার কর্তা, চাষিদের লুট করেন। হুম, অভিভূত হয়ে সিজভ বলে। তারপর সব চুপচাপ। সাশার পাশে পাশে চলে সিজভ, মাঝে মাঝে ওর দিকে তির্যক দৃষ্টিতে তাকায়। আচ্ছা আসি মা, বলে ও। আমি এই বাঁ দিকে যাব। আচ্ছা দেবী, চলি তাহলে। কি কঠোর আপনি বাপের ওপর। অবশ্যই আপনার ব্যাপার, আপনিই বুঝবেন। সাশা সাগ্রহে বলে ওঠে, আচ্ছা, আপনার ছেলে যদি অপদার্থ হয়, লোকের ক্ষতি করে বেড়ায়, ধরুন তাকে দেখতে পারেন না আপনি, বলবেন না তাহলে? একটু চুপ করে থেকে বৃদ্ধ বলে, তা হয়তো বলবো। তাহলেই তো ছেলে টেলে যেমন তেমন, ন্যায়ই বড় আপনার কাছে। আমার কাছেও তাই। আমার বাবার চাইতে আমার কাছে ন্যায় বড়। সিজভ হাসে, মাথা নাড়ে, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ভারী চালাক মেয়ে তো আপনি। তা ওটুকু যদি রাখতে পারেন, বুড়োগুলোকে হারিয়ে দিতে পারবেন। দম আছে দেখছি। আচ্ছা চলি, আপনার মঙ্গল হোক। তবে লোকের সঙ্গে একটু নরম সরম হলে ক্ষতি নেই, কি বলেন? চলি নীলবনা। পাভেলের সঙ্গে দেখা হলে বলো আমি তার জবানবন্দি শুনেছি, যদিও সব বুঝতে পারিনি। মাঝে মধ্যে কি সব বলছিল বাপু, ভয়ে মরি। তবু যা বলেছে মোটামুটি ঠিকই বলেছে। টুপি তুলে সসম্ভ্রমে রাস্তার বাঁক ফিরল সে। ডাগর ডাগর চোখের হাসি ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল সাশা ওর দিকে। বলল, বেশ মানুষটি। মার মনে হয় সাশার মুখখানা যেন আজ অন্য দিনের চাইতে একটু বেশি মিঠে, কোমল। বাড়ি এসে দুজন ঘেঁষাঘেঁষি হয়ে সোফার ওপর বসে। স্তব্ধ ঘরে জিরিয়ে নিতে নিতে পাভেলের কাছে সাশার যাওয়া নিয়ে কথাবার্তা বলে মা। ঘন ভুরু দুটো তুলে সাশা তার স্বপ্নালু চোখের পূর্ণ দৃষ্টি মেলে দূরের পানে তাকিয়ে আছে। কি যেন ভাবছে গভীরভাবে। স্থির প্রশান্ত সেই চিন্তার ছায়া পড়েছে ওর বিবর্ণ মুখে। তারপর তোমাদের যখন ছেলে হবে, আমি যাব ধাই মা হয়ে।
ওখানেই থাকবো সবাই মিলে। এখানের থেকে কি আর এমন খারাপ হবে? কাজকর্ম জুটিয়ে নিতে পারবেই পাভেল, কিছু না কিছু। সব রকম কাজই তো ও জানে। জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকায় সাশা। শুধোয়, আপনি এখন যেতে চান না ওর পেছন পেছন? দীর্ঘশ্বাস ফেলে বলে মা, আমায় নিয়ে করবে কি ও? যদি ওখান থেকে পালাতে চায়, আমায় নিয়ে শুধু মুশকিলই হবে তখন। ও নিজেও রাজি হবে না। সাশা মাথা নাড়ে। ঠিক বলেছেন, সত্যি ও রাজি হবে না। তাছাড়া, মা বলে, স্বরে একটু আত্মপ্রসাদের সুর বাজে, আমার কাজও তো পড়ে আছে এখানে। ঠিক বলেছেন, চিন্তিত স্বরে বলে সাশা। তা ভালো। হঠাৎ চমকে ওঠে সাশা। কি যেন একটা ঝেড়ে ফেলল ও। আবার বলতে আরম্ভ করে অতি সহজ শান্তভাবে, সেখানে তো চিরটাকাল বসে থাকবে না, পালাবে তো নিশ্চয়ই। আর আপনি? তারপর বাচ্চা যদি হয়? তা সে তখন দেখা যাবে। আমার কথা ভাবলে ওর চলবে না। আমি ওর পথের বাধা হব না। অবশ্যই খুব কষ্ট হবে আমার ওর কাছ থেকে দূরে সরে যেতে। তা সে ব্যবস্থা করে নেবক্ষণ, যা হয়। বাধা আমি ওর হব না। মা বোঝে, যা বলবে তাই করবে সাশা। সে ক্ষমতা ওর আছে। বড় দুঃখ হয় মেয়েটার জন্য। ওকে জড়িয়ে ধরে বলে, বড় কষ্ট হবে আপনার মা। সাশা মৃদু হেসে মায়ের কাছে সরে আসে। শ্রান্ত ক্লান্ত নিকোলাই এসে ঘরে ঢোকে এমনি সময়। কোট ছাড়তে ছাড়তে ব্যস্ত হয়ে বলে, এখনো সময় আছে সাশা, পালিয়ে যান। সকাল থেকে দুজন টিকটিকি লেগেছে আমার পেছনে। এমনি খোলাখুলি ঘুরছে, মনে হচ্ছে এবারে ধরবেই আমায়। আমার মন বলছে কিছু একটা হয়েছে কোথাও। ভালো কথা, এই যে পাভেলের জবানবন্দি, ছাপবো ঠিক করেছি আমরা। এটা এক্ষুনি নিয়ে যান লুদমিলার কাছে। বলবেন যত শিগগির পারে এটা ছেপে ফেলে যেন। আহ নীলভ না, কি চমৎকার বলেছে পাভেল। হ্যাঁ, স্পাই, খেয়াল রাখবেন সাশা। কথা বলতে বলতে জমে যাওয়া হাত দুটোকে ঘষে নিকোলাই। তারপর নিজের ডেস্কে এসে দেরাজ থেকে কি সব কাগজপত্র টেনে বার করে। কতগুলি ছিঁড়ে ফেলে, কতগুলি একধারে সরিয়ে রাখে। উদ্বেগের ছায়া পড়েছে মুখে, এলোমেলো চেহারা। এই তো সেদিন সাফ করেছি। আবার কোত্থেকে এলো এসব নতুন কাগজপত্র কে জানে। আপনি যেন এখানে রাত্রিরে থাকবেন না নীলভনা। কি বললেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের তামাশা দেখা ভারী বিশ্রী লাগে। তাছাড়া আপনাকেও ধরতে পারে। এদিকে পাভেলের বক্তৃতাটা নিয়ে চারধারে ছুটোছুটি করতে হবে তো আপনাকেই। মা বলে, আমায় ধরে কি করবে? নিকোলাই নিজের চোখের সামনে হাতটা নেড়ে দৃঢ় গলায় বলে, কি জানি, এসব ব্যাপারে গন্ধ যেন টের পাই আমি। তাছাড়া লুদমিলার অনেক সাহায্য করতে পারবেন আপনি। মিছিমিছি ওদের খপ্পরে পড়বেন কেন? ছেলের বক্তৃতা ছাপার কাজে লাগবে শুনে খুশি হয়ে ওঠে মা। বলে, বেশ তো, যাচ্ছি আমি। তারপর অতর্কিতে
দৃঢ় কিন্তু অনুচ্চ কণ্ঠে বলে, যিশুর কৃপায় আমার সব ভয় ডর গেছে। চমৎকার! মায়ের দিকে না তাকিয়েই জবাব দেয় নিকোলাই। কিন্তু আমার সুটকেস আর ভেতরে পরবার জামাগুলো কোথায় আছে একটু বলে দেন দেখি। সব নিজের লুব্ধ হাতে নিয়ে এমনি করে গুছিয়েছেন, আমার নিজের ব্যক্তিগত সম্পত্তিও খুঁজে পাই না। সাশা নিঃশব্দে বসে স্টোভের আগুনে কাগজ পুড়িয়ে কয়লার ছাইয়ের সঙ্গে তার ছাইগুলো নেড়ে নেড়ে মেশায়। নিকোলাই হাত বাড়িয়ে দিয়ে বলে, এবারে যেতে হয় যে সাশা, আসুন তাহলে। ভালো বইটই যা বেরুবে পাঠিয়ে দেবেন আমায়, ভুলে যাবেন না যেন। আচ্ছা, আসুন কমরেড, সাবধানে থাকবেন। আপনার কি অনেক দিনের জেল হবে মনে হয়? সাশা জিজ্ঞাসা করে। শয়তানি জানে, আমার বিরুদ্ধে ওদের কিছু একটা আছে নিশ্চয়। নীলবনা, আপনি না হয় সাশার সঙ্গেই চলে যান, দুজনকে নজরে রাখা বেশি শক্ত। বেশ, জবাব দেয় মা, এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। সন্ধানী দৃষ্টি মেলে নিকোলাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে মা। সেই চিরকালের শান্ত কোমল মুখ, আজ তার ওপর শুধু একটু উদ্বেগের ছায়া। কোনো চঞ্চলতা ব্যস্ততার চিহ্ন নেই। এই মানুষটির ওপরেই মায়ের স্নেহ হয় সবচেয়ে বেশি। সবার সঙ্গে ওর সমান পক্ষপাতিত্বহীন অমায়িক ব্যবহার। শান্ত একা মানুষটি নিজের মধ্যে নিজে সমাহিত, কিন্তু কোথায় যেন এগিয়ে গেছে সবাইকে ছাড়িয়ে। চিরকাল যেমন ও সবার জন্য ছিল, আজও তাই রইল। কিন্তু তারই কাছে এই মানুষটি সবচেয়ে এগিয়ে এসেছে, জানে মা। তাই বড় সাবধানভাবে ভালোবেসে এসেছে ওকে, যেন নিজেকেও বিশ্বাস করতে পারে না। আজ অসহ্য মায়া হয় মার ওর জন্য, কিন্তু দেখাতে ভয় হয়। জানে বিব্রত হবে নিকোলাই, ব্যতিব্যস্ত হয়ে উঠবে, হাস্যকর চেহারা হবে তখন ওর। নিকোলাইকে অমন চেহারায় দেখতে মোটেই ইচ্ছে করে না মার। আর একবার ঘরে আসে মা। নিকোলাই সাশার হাত ধরে বলছে, খাসা, ঠিক আপনাদের দুজনের যোগ্য ব্যবস্থা। ছিটে ফোঁটা ব্যক্তিগত সুখ, কারুরই লোকসান নেই তাতে। তৈরি নীলবনা? চশমাটা ঠিক করতে করতে হাসি মুখে মায়ের কাছে এসে দাঁড়ায় নিকোলাই। এবার বিদায় কেমন? এই মাস ৩-৪ আর কি, বড় জোর ৬ মাস, আশা করি তার বেশি না। ৬টা মাস জীবনের পক্ষে বড্ড লম্বা। সাবধানে থাকবেন কেমন? আসুন, একটু জড়িয়ে ধরি। রোগা কৃশকায় মানুষটি, কিন্তু বলিষ্ঠ ২ বাহু দিয়ে জড়িয়ে ধরে মাকে। তার চোখের দিকে চেয়ে হেসে বলে, যেভাবে আদর করছি মনে হচ্ছে আপনার প্রেমে পড়ে গেছি। মা কথা বলতে পারে না, নীরবে ওর কপালে গালে চুমু খায়। হাত কাঁপে থরথর করে। সরিয়ে নেয় মা হাত, পাছে টের পায় নিকোলাই। সাবধানে থাকবেন কিন্তু। ভোরবেলা একটা ছোট্ট ছেলেকে পাঠাবেন, সে এসে আগে দেখে যাবে চারদিকে। লুদমিলার কাছে তার একটি পালিত ছেলে আছে। এইবার তাহলে আসুন কমরেড। সবকিছু ঠিক।
রাস্তায় বেরিয়ে সাশা আস্তে আস্তে বলে, জমের বাড়ি যেতে হলেও মানুষটা এমনি করে বিনা হইচইয়ে সহজভাবে চলে যাবে, বরঞ্চ একটু তাড়াতাড়িই করবে। আর খোদ যমরাজ যখন সামনে এসে দাঁড়াবেন, তখনও ও এমনি করে চশমা ঠিক করে খাসা বলে চোখ বুজবে। মা চাপা স্বরে বলে, বড় ভালোবাসি আমি ওকে। ওকে দেখে দেখে শুধু অবাক হই আমি। ভালোবাসি নে, খুব শ্রদ্ধা করি। ভারী নরম, এক এক সময় স্নেহশীল হয়ে পড়ে ওর মনটা, কিন্তু তবু যেন বড্ড শুকনো, রসকসহীন। ও যেন ঠিক রক্ত মাংসের মানুষ নয়। বোধহয় কেউ লেগেছে পেছনে। চলুন আলাদা হয়ে কেটে পড়ি। যদি বোঝেন যে পেছনে টিকটিকি লেগেছে, তাহলে লুদমিলার ওখানে যাবেন না। তা জানি, মা বলে। তবু সাশা অধ্যবসায়ের সঙ্গে বলতে থাকে, সেখানে যাবেন না, তার চেয়ে আমার ওখানে আসবেন। আচ্ছা, এখনকার মতো আসি তাহলে। ফিরে যে পথে এসেছিল সে পথেই হনহন করে চলতে থাকে সাশা। ২৮। কয়েক মিনিট পর লুদমিলার ছোট ঘরখানিতে বসে স্টোভের আগুন তাপাচ্ছে মা। ধীরে ধীরে পায়চারি করছে লুদমিলা। পরনে তার কালো পোশাক, চামড়ার বেল্ট দিয়ে আঁটা। পোশাকের খসখসানি আর ওর প্রভুত্ব ব্যঞ্জক কণ্ঠস্বরে ঘরখানা ভরে আছে। স্টোভে গনগন করছে আগুন। শোঁ শোঁ শব্দে ঘরের বাতাসকে শুষে নিচ্ছে। কাঠ পোড়ার ফটফট শব্দ আছে তার সঙ্গে মিশে। সমান লয়ে বয়ে চলেছে লুদমিলার কণ্ঠস্বর। মানুষরা ভালো তো নয়ই, কিন্তু তার চেয়েও বেশি বোকা। ঠিক চোখের সামনে যেটুকু আছে, হাতের মুঠোয় যেটুকু আছে, তার বাইরে আর কিছু ওদের চোখে পড়ে না। সস্তা মালই হাতের কাছে পড়ে থাকে, মূল্যবান দামি জিনিস দূরেই থাকে। জীবনটা যদি একটু অন্যরকম, হালকা হতো, মানুষগুলোর একটু বুঝসুঝ থাকতো, তাহলে আসলে প্রত্যেকেরই লাভ হতো। কিন্তু ওটুকু পেতে হলে কিছু কষ্ট করতে হবে তো। হঠাৎ মায়ের সামনে এসে থমকে দাঁড়ায়। লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ আমার বড় একটা হয় না, তাই কেউ এলেই আমার মুখ ছোটে এমনি ভাবে। ভারী হাস্যকর ঠেকছে না? যেন ক্ষমা চাওয়ার সুরে বলে লুদমিলা। কেন? মা বলে। মায়ের চোখ ঘুরে বেড়ায়, কোথায় মানুষটার ছাপার সরঞ্জাম। কিন্তু কোথাও অদ্ভুত কিছু নেই। রাস্তার দিকে ৩টে জানালা। আসবাবের মধ্যে একটা সোফা, বইয়ের আলমারি একটা, টেবিল, খানকয় চেয়ার, আর দেয়ালের কাছেই বিছানা। তার পাশে এক কোণে হাত মুখ ধোবার আসবাব, তার এক কোণে স্টোভ। দেয়ালে ঝোলানো গুটি কয়েক ফটো। সব একেবারে ঝকঝকে, তকতকে, নতুন, মজবুত। গৃহকর্ত্রীর সন্ন্যাসিনী মূর্তিখানি থেকে উঠে এসে একখানি হিম ছায়া যেন ছড়িয়ে আছে সব কিছুর ওপর। মায়ের মনে হয় কি একটা যেন লুকোনো আছে, কিন্তু কোথায় তা বোঝা যায় না।
দরজাগুলোর দিকে তাকায়। একটা দরজা দিয়ে ভেতরে এলো ছোট্ট হলটা থেকে, আর একটা আছে স্টোভের পাশে, অনেক উঁচু আর সরু। মার খেয়াল হয় লুদমিলা নিরীক্ষণ করে দেখছে ওকে। সসংকোচে বলে, একটা কাজে এসেছি। জানি, এমনি বেড়াতে কেউ আসে না আমার বাড়ি। লুদমিলার বলার ভঙ্গিতে অদ্ভুত একটা সুর। ওর মুখের দিকে চায় মা। পাতলা ঠোঁট দুখানির প্রান্তে হাসির ক্ষীণ রেখা, চশমা চোখে। তার মধ্যে দিয়ে দেখা যায় ওর অস্বচ্ছ চোখের দীপ্তি। মা একদিকে তাকিয়ে পাভেলের বক্তৃতাটা হাত বাড়িয়ে ওকে দেয়। এই যে, যদ্দূর সম্ভব তাড়াতাড়ি ছেপে দিতে বলে দিয়েছে। নিকোলাই যে ধরা পড়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সঙ্গে সঙ্গে তাও বলে। লুদমিলা নিঃশব্দে কাগজগুলো বেল্টের মধ্যে গুঁজে বসে পড়ে। আগুনের প্রতিচ্ছবি লাল হয়ে ওর চশমার কাচের মধ্যে জ্বলছে। ওর নিশ্চল মুখের ওপর চলছে তার উষ্ণ হাসির নাচ। মায়ের কথা শেষ হলে লুদমিলা বলে, আসুক না আমায় ধরতে, গুলি করব। অনুচ্চ কণ্ঠস্বরে দৃঢ়তা উচ্চারিত। জুলুমের হাত থেকে আত্মরক্ষার অধিকার আমার আছে। তাছাড়া সবাইকে যখন বলি লড়াইয়ে নামতে, তখন আমাকেও তো লড়াই করতে হয়। আগুনের আভা ওর মুখের ওপর থেকে সরে যায়। মুখখানায় আবার কাঠিন্য আর একটু ঔদ্ধত্য ফুটে ওঠে। মা সস্নেহে ভাবে, এমনি করে কি থাকা যায়? প্রথমে নেহাত অনিচ্ছায় লুদমিলা পড়তে আরম্ভ করে বক্তৃতাটা। পড়তে পড়তে ক্রমশই কাগজগুলোর ওপর ঝুঁকে পড়ে। পড়া কাগজগুলো একখানা একখানা করে চট করে সরিয়ে রাখে। অবশেষে উঠে দাঁড়ায়। সোজা হয়ে মায়ের কাছে এসে বলে, চমৎকার হয়েছে। কয়েক মুহূর্ত কি জানি ভাবে মাথা নিচু করে। আপনার ছেলে সম্বন্ধে আপনার সঙ্গে আলোচনা করতে আমি চাইনি, কারণ তাকে কখনো দেখিনি আমি। তারপর যাতে কারো মনে কষ্ট হয় এমন কথা আমার ভালো লাগে না। প্রিয়জনের নির্বাসনে যাওয়ার দুঃখটা আমার জানা, কিন্তু একটি কথা শুধু জিজ্ঞাসা করতে চাই, এমন ছেলে পেটে ধরে মায়ের কি সুখ? সুখ তা আছে বই কি, আর ভয়, ভয় করে না? না, আর ভয় নেই। শান্ত হাসি হেসে মা বলে। সোজা সোজা চুলগুলোর ওপর নাতিগৌর হাতখানাকে বুলিয়ে জানালার দিকে চায় লুদমিলা। চাপা হাসির মতো কি একটা হালকা ছায়া ঝিলমিল করে ওর মুখে। শিগগিরই টাইপগুলো বসিয়ে ফেলছি, একটু শুয়ে নিন ততক্ষণ আপনি। ভারী ধকল গেছে সারাদিন, নিশ্চয়ই খুব ক্লান্ত হয়েছেন। এই যে বিছানা, আমি শোবো না এখন, বরঞ্চ রাতে হয়তো তুলে দেব। একটু সাহায্য করতে হবে আমায়। শুতে যাবার সময় বাতিটা নিভিয়ে দেবেন। স্টোভে দুখানা কাঠ ফেলে দিল। তারপর সরু দরজাটা দিয়ে বেরিয়ে গিয়ে ওধার থেকে দরজাটা সেঁটে বন্ধ করে দিল। মা তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে।
তারপর কাপড় ছাড়তে আরম্ভ করলো। মনটা পড়ে রইল লুদমিলার ওপর। কি যেন একটা কষ্ট আছে ওর মনে, ভাবে মা। শ্রান্তিতে মায়ের মাথা ঘুরতে থাকে, কিন্তু মনের মধ্যে অগাধ শান্তি। চারদিক যেন একটা কোমল স্নিগ্ধ আলোয় উদ্ভাসিত। সেই আলোয় অভিস্নাত মায়ের আত্মা। এমনি শান্তির সঙ্গে মায়ের পরিচয় আগেও ঘটেছে। যখনই মনের ওপর দিয়ে বেশি রকম ঝড়ঝাপটা গেছে, তারপরেই এসেছে এমনি অনাবিল শান্তি। আগে আগে ভয় করত, কিন্তু এখন আর ভয় করে না। বরঞ্চ বৃহৎ বলিষ্ঠ ভাবনায় দৃঢ় করে মনকে দেয় প্রশস্ত করে। বাতি নিভিয়ে শুতে যায় মা। ঠান্ডা কনকনে বিছানা, কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়তে না পড়তেই অগাধ ঘুমে ঢলে পড়ে। ঘুম যখন ভাঙল, শীতের হিমেল শুভ্র আলোয় ঘরখানা ভরে গেছে। সোফার ওপর একখানা বই হাতে শুয়ে আছে গৃহকর্ত্রী লুদমিলা। মুখে একটু হাসি টেনে এনে মার দিকে তাকায়। এমন হাসি তার মুখে দেখা যায় না। হা ভগবান, বিব্রত হয়ে বলে মা, কি দেরি হয়ে গেল। সুপ্রভাত, 10টা বাজে প্রায়। উঠুন, চা খাবো যে। জাগিয়ে দেননি কেন আমায়? এসেছিলাম জাগিয়ে দিতে, কিন্তু এমন সুন্দর হাসছিলেন ঘুমের মধ্যে যে আর পারলাম না। লঘুভাবে দেহটাকে তুলে সোফা থেকে উঠে মায়ের কাছে আসে লুদমিলা। ঝুঁকে দাঁড়ায়। ওর দীপ্তিহীন চোখে যে ব্যঞ্জনা ফুটে ওঠে, তা যেন মায়ের পরিচিত, আত্মীয় সুলভ, বুঝতে কষ্ট হয় না। বড় খারাপ লাগলো ঘুমটা ভাঙাতে। হয়তো ভালো একটা স্বপ্ন দেখছিলেন। না গো না, স্বপ্ন টপ্ন দেখিনি। যাকগে, হাসিটুকু কিন্তু ভারী ভালো লাগছিল। বড় শান্ত, স্নিগ্ধ, মিষ্টি হাসি। লুদমিলা হাসে, মখমলের মতো কোমল তুলতুলে হাসি। আপনার কথাই ভাবছিলাম। আচ্ছা, জীবনে খুব কষ্ট পেয়েছেন না? ভুরু নড়তে থাকে মায়ের। বুকের মধ্যে ভাবনার ঢেউ ওঠে। উত্তেজিত স্বরে লুদমিলা বলে ওঠে, বুঝতে পারছি, খুব কষ্ট পেয়েছেন। বুঝতে পারছি নে ঠিক, সাবধানে মা বলে। এক এক সময় মনে হয় ভারী কষ্টের জীবন, কিন্তু গোটা জীবনটাই হাজারো জিনিসে এমনিভাবে ভরে আছে, আর প্রত্যেকটি জিনিসই এত গুরুগম্ভীর যে হকচকিয়ে যেতে হয়। একটার পর একটা আসছেই। সেই অতি পরিচিত তীব্র উত্তেজনার তরঙ্গ ওঠে বুকে। কত ভাবনা, কত ছবিতে ভরে ওঠে তার আকাশ। বিছানার ওপর উঠে বসে মা কথার পর কথা গাঁথতে থাকে। চলছেই আর চলছেই, সব একই লক্ষ্যে। এক এক সময় ভারী কষ্ট হয় জানেন। কি কষ্ট পায় মানুষ। মার খায়, দয়া মায়া না করে এমনি নিষ্ঠুর মার মারে। কত সুখ আর আনন্দ থেকে যে ওরা বঞ্চিত।
তখন সত্যি যেন অসহ্য লাগে। লুদমিলা মাথাটা পেছনে হেলিয়ে মায়ের দিকে তাকায়। ও শুধু তাকানো নয়, দৃষ্টির আলিঙ্গন। বলে, কিন্তু কই, নিজের কথা তো বলছেন না কিছু। মা তার মুখের দিকে তাকিয়ে বিছানা ছেড়ে উঠে জামা কাপড় পরতে আরম্ভ করে। আমার তোমার আলাদা কি করে করি? যখন এ ও সে সবাইকে ভালোবাসি, সবার জন্যই মমতা হয়, সবার জন্যই ভয়ে বুক কাঁপে। সবাই ভিড় করে থাকে কলজের মধ্যে। বলুন তো, আলাদা করি কি করে? জামা কাপড় পরা শেষ হয়নি, অমনি অবস্থাতেই দাঁড়িয়ে থাকে চিন্তায় ডুবে। এককালে ছেলের জন্য কি ভয়ই না ছিল। যত চিন্তা ছিল ওর দেহটার জন্য, ওটাকে আগলে রাখার জন্যই ছিল যত আকুলি বিকুলি। এখন মনে হয় ও যেন সেদিনের সে মানুষ আর নেই, এ যেন আরেক মানুষ। পুরনো দিন, পুরনো সংসারটাকে পেছনে ফেলে বহুদূর চলে এসেছে। নিজেরই আবেগের আগুনে জ্বলে সেই ভস্ম থেকে পুনর্ভূমিষ্ঠ হয়েছে ওর আত্মা। নতুন জ্যোতিতে জ্যোতিষ্মান হয়ে, শক্তিমান হয়ে। বুকের মধ্যে কান পেতে শোনে, ভয় পায় পুরনো উদ্বেগ আছে মনে জেগে ওঠে। কাছে গিয়ে জিজ্ঞাসা করে লুদমিলা কোমল স্বরে, কি ভাবছেন বলুন তো? জানি না। নীরব দৃষ্টি বিনিময়, স্নিগ্ধ মৃদু হাসি। দেখি গে যাই আমার সামোভারের কি দশা হলো। বলতে বলতে বেরিয়ে যায় লুদমিলা। জানালা দিয়ে বাইরে তাকায় মা। ঠান্ডা খটখটে দিন। মায়ের বুকের মধ্যেও আলো ঝলমল, কিন্তু উষ্ণতার আমেজ। ভারী কথা বলতে ইচ্ছে করছে আজ। অনেকক্ষণ ধরে অনেক কিছু, সব কিছু নিয়ে। আত্মার গভীরে এই যে এত রূপ, এত রস, এই যে অস্তরাগের আলোয় রাঙা হয়ে আছে তার দিক দিগন্ত, এর জন্য কোনো এক অজানার উদ্দেশ্যে যেন কৃতজ্ঞতায় লুটিয়ে পড়ে সারা অন্তর। বহুদিন পরে কেন জানি আজ আবার প্রার্থনা করতে ইচ্ছে করছে। কচি একখানা মুখ ঝিলমিলিয়ে ওঠে মনের মধ্যে। কানে স্পষ্ট কার স্বর বাজে। ওই পাভেলের মা, পাভেল ভ্লাসোভের। মনে পড়ে সাশার মুখ, আনন্দ স্নিগ্ধ চোখ দুটি, রিবিনের কালো মূর্তি, ছেলের ব্রোঞ্জ রঙের কঠিন মুখখানা, বিব্রত নিকোলাইয়ের সেই চোখ মিটমিট করা। তারপর সব যেন একসঙ্গে একাকার হয়ে যায়, বক্ষ মথিত হালকা একখানি দীর্ঘশ্বাস হয়ে। মিলিয়ে যায় রামধনু রঙের মেঘের স্বচ্ছতায়, যা মায়ের সমস্ত চিন্তার জগৎ ছেয়ে ফেলে অসীম শান্তিতে মন ভরে তোলে। ঘরে ঢুকতে ঢুকতে লুদমিলা বলে, ঠিক কথাই বলেছিল নিকোলাই, ওকে ধরে নিয়ে গেছে। ছেলেটাকে পাঠিয়েছিলাম আপনার কথা মতো। ওর বাড়ির উঠোনে অনেক পুলিশ নাকি দেখে এসেছে। গেটের পেছনেও নাকি একজন লুকিয়েছিল, আর চারধারে স্পাই ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা চেনে ওদের। মাথা নেড়ে মা বলে, আহা বেচারা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা। কিন্তু এ তো দুঃখের নিঃশ্বাস নয়। নিজেই অবাক হয়ে যায়।
ইদানিং এই শহরেই মজদুরদের নিয়ে অনেক পড়াশোনা চালিয়েছিল। ধরা পড়বার দিন ওর ঘনিয়েই এসেছিল। থমথমে হাঁড়ি মুখে কিন্তু শান্ত স্বরে বলে লুদমিলা। এখান থেকে চলে যেতে বন্ধুরা ওকে অনেক বলেছে, কিছুতেই শুনল না। এসব ব্যাপারে তো আর বলা কওয়া চলে না, একেবারে জোর করে পাঠিয়ে দিতে হয়। দরজার কাছে একটি ছেলের মুখ দেখা যায়, কালো চুল, লাল গাল, ভারী সুন্দর নীল একজোড়া চোখ আর টিয়া পাখির মতো নাক। সামোভার নিয়ে আসবো? জিজ্ঞাসা করে ছেলেটি। হ্যাঁ সেরিওজা, নিয়ে আয় বাবা, লক্ষ্মী আমার। তারপর মার দিকে তাকিয়ে বলে, একে আমি মানুষ করছি। মায়ের মনে হয় লুদমিলা যেন আরেক মানুষ আজ, অনেক সহজ সরল, আরো ঘনিষ্ঠ। ওর ছিমছাম সুন্দর দেহখানির নড়াচড়ার লীলায়িত ছন্দে মাধুরী আর বলিষ্ঠতা মিশে আছে। তাতেই ওর ফ্যাকাশে মুখখানার কাঠিন্যে ঢেলে দিয়েছে কোমলতা। রাতের মধ্যে ওর চোখের নীল রেখাগুলি আরো গভীর হয়েছে। বোঝা যায় অন্তরের তারগুলো উত্তেজনায় টান টান হয়ে আছে। সামোভার নিয়ে এলো ছেলেটি। এসো সেরিওজা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন পেলাগিয়া নীলভনা, সেই যে শ্রমিক যার বিচার হলো কাল, তার মা। সেরিওজা নিঃশব্দে মাথা নইয়ে নমস্কার আর করমর্দন করে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর রুটি এনে টেবিলে গিয়ে বসল। চা ঢালতে ঢালতে লুদমিলা বোঝাতে চেষ্টা করে মাকে যে এখন তার বাড়ি ফিরে যাওয়া উচিত নয়। বোঝা তো যাচ্ছে না পুলিশ কার জন্য অপেক্ষা করছে। হতেও তো পারে আপনারই জন্য এসেছে, সম্ভবত জিজ্ঞাসাবাদ করবে। হোক তা, মা জবাব দেয়। নিক না ধরে, কোনো লোকসান নেই। খালি যদি পাভেলের বক্তৃতাটা বিলি করে ফেলতে পারি আগে। টাইপ সাজিয়ে ফেলেছি, কাল শহরে মজুর বস্তিতে নিয়ে যেতে পারবেন। নাতাশাকে জানেন আপনি? জানি না আবার। তার কাছেই নিয়ে যাবেন ওগুলো। ছেলেটি কাগজটা পড়ছিল, মনে হচ্ছিল কিছুই শুনছে না, কিন্তু বারে বারে তাকাচ্ছিল মায়ের মুখের দিকে। ওর সজীব চোখ দুটি দেখে হাসিতে মার মুখ ভরে ওঠে। আবার নিকোলাইয়ের কথা তোলে লুদমিলা। সেবারের মতো কোনো দুঃখ হাহুতাশ নেই। আশ্চর্য হয় না মা, ভাবে এ তো স্বাভাবিকই। দিনটা আজ যেন দৌড়ে দৌড়ে চলেছে। চা খেতে খেতে প্রায় দুপুর গড়িয়ে গেল। ইস, দুপুর হয়ে গেল, বলে ওঠে লুদমিলা। কে যেন অত্যন্ত ব্যস্ত হয়ে ধাক্কা দিল দরজায়। ছেলেটি উঠে দাঁড়িয়ে চোখ মুচকে লুদমিলার দিকে চায়। কে এলো জানি না, খুলে দে তো দরজা সেরিওজা। এতটুকু উত্তেজনা নেই। শান্তভাবে হাতখানা স্কার্টের পকেটে রেখে মাকে বলে, যদি পুলিশ হয় আপনি গিয়ে ওই কোনায় দাঁড়াবেন পেলাগিয়া নীলভনা, আর তুমি সেরিওজা। আমি জানি, বাইরে যেতে যেতে নিচু স্বরে বলে ও। মা মৃদু হাসে। আজ আর এসবে উত্তেজনা হয় না মার, মনে বিপদের আশঙ্কা নেই কোনো। সেই খুদে ডাক্তার ঘরে ঢোকে।
এসেই ব্যস্ত সমস্ত হয়ে বলে, প্রথম খবর, নিকোলাই গ্রেপ্তার। আরে, নীলবনা যে, আপনি এখানে? ওকে নিয়ে যাবার সময় ছিলেন না আপনি? সেই তো আমায় পাঠিয়ে দিল। হুম, অবশ্যই এতে আপনার বিশেষ সুবিধে হবে বলে মনে হয় না। দ্বিতীয় নম্বর হলো, কাল রাত্রিরে ছোকরারা পাভেলের জবানবন্দির প্রায় ৫০০ কপি হেক্টোগ্রাফে ছেপে ফেলেছে। আমি দেখেছি, মন্দ হয়নি, বেশ পরিষ্কার স্পষ্ট ছাপা হয়েছে। আজ রাত্রিরের মধ্যেই ওরা শহরে ওগুলো বিলি করে ফেলতে চায়, কিন্তু আমার মত নেই। বরঞ্চ ছাপা কপিগুলো এখানে বিলি করে ওগুলো অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া ভালো। সাগ্রহে বলে ওঠে মা, আমি ওগুলো নিয়ে যাব নাতাশার কাছে। দিন, আমাকে দিন। আকুল হয়ে ওঠে মা, মরিয়া হয়ে ওঠে। তার পাভেলের কথা কতক্ষণে সারা বিশ্বে ছড়িয়ে দেবে। আকুতি ভরা চোখে ডাক্তারের মুখের দিকে চেয়ে উত্তরের প্রতীক্ষা করে। কে জানে বাবা, এখনই নিয়ে যাওয়া আপনার পক্ষে ভালো হবে কিনা। ঘড়ি দেখতে দেখতে ডাক্তার একটু ইতস্তত করে বলে, 11টা বেজে 43 মিনিট হয়েছে। 2:05 একটা ট্রেন আছে, 5:15 গিয়ে পৌঁছয়। সন্ধে হয়ে যায় বটে, কিন্তু বেশি রাত হয় না। কথা তাও নয়। ভুরু কুঁচকে লুদমিলাও বলে, কথা তাও নয়। তাহলে কথাটা কি? এগিয়ে এসে মা শুধোয়, কাজটা যাতে ভালো করে হাসিল হয়। কপাল মুছতে মুছতে লুদমিলা সন্ধানী দৃষ্টিতে মার দিকে তাকিয়ে বলে, বিপদ হতে পারে আপনার। কেন? আন্তরিক তাগিদের সুর মার কথায়। কেন? ছাড়া ছাড়া ভাবে তাড়াতাড়ি বলে ডাক্তার। শুনুন তাহলে, নিকোলাই গ্রেপ্তার হবার মাত্র ঘণ্টাখানেক আগে আপনি বাড়ি ছেড়েছেন। ধরুন আপনি কারখানায় গেলেন, সেখানে আপনাকে সব্বাই তাদের শিক্ষয়িত্রীর মাসি বলে জানে। আপনার যাওয়ার পরেই নিষিদ্ধ কাগজপত্র পাওয়া গেল সেখানে। এখন বুঝে দেখুন, সব মিলিয়ে আপনার গলায় ফাঁস। মা তবু সাগ্রহে বুঝিয়ে বলে, কেউ আমায় দেখতে পাবে না। তারপর ফিরে এলে যদি ধরে, আর যদি জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলাম, একটু থেমে সজোরে বলে ওঠে, কি বলতে হবে আমি জানি, ঠিক বলবো গুছিয়ে। ওখান থেকে সোজা যাব আমাদের আগের বস্তিতে। সেখানে একজন চেনা লোক আছে, নাম সিজভ। বলবো আদালত থেকে সোজা সেখানেই গিয়েছিলাম মনটা একটু ঠান্ডা করবার জন্য। তাছাড়া তারও বিপদ হয়েছে, সে বেচারার ভাইপোটাও তো সাজা পেল। তা সিজভ কখনো ফিরিয়ে দেবে না। পীড়াপিড়িতে ওরা নিমরাজি হয়েছে দেখে আরো জোর দিয়ে কথা বলে মা। শেষ পর্যন্ত রাজি হলো ওরা। অনিচ্ছার সঙ্গে বলে ডাক্তার, বেশ, যান তাহলে। লুদমিলা কথা বলে না। গভীর চিন্তায় মগ্ন হয়ে শুধু পায়চারি করে ঘরের মধ্যে। ওর মুখটা এখন নিষ্প্রভ। মাথাটা ভারী হয়ে বুকের ওপর এলিয়ে পড়তে চায়। লক্ষ্য করে মা। সেটা খাড়া রাখার আয়াসটা স্পষ্ট হয়ে ওঠে কাঁধের কড়া মাংসপেশির টানে।
মৃদু হেসে মা বলে, আপনারা সবাই আমার জন্যই ভেবে মরছেন। কই, নিজেদের কথাটা তো একটুও ভাবছেন না। ডাক্তার বলে, না, তা ঠিক নয়। নিজেদের কথাও ভাবছি বই কি আমরা, না ভেবে যাব কোথায়? অনর্থক যারা শক্তি ক্ষয় করে মরছে তাদের আমরা গাল দিই। তাহলে কথা রইল, স্টেশনেই পাবেন আপনি ছাপানো বক্তৃতা। কোথায় কে নিয়ে যাবে ওগুলো সব মাকে ভালো করে বুঝিয়ে দেয়। তারপর মার মুখের দিকে চেয়ে বলে, বেশ, ভালোই ভালোই ফিরে আসুন। তবু মুখে কিসের একটা বিরক্তির ছায়া নিয়ে চলে যায় ডাক্তার। ওর পেছনে দরজাটা বন্ধ হতেই লুদমিলা মায়ের কাছে আসে। নিঃশব্দ হাসি হেসে বলে, আপনার মনটা বুঝতে পারছি আমি। মায়ের কনুইটা ধরে আবার ঘরময় পায়চারি করতে শুরু করে আস্তে আস্তে। আমারও একটি ছেলে আছে, বছর 13 বয়স হয়েছে, থাকে তার বাপের কাছে। আমার স্বামী সহকারী সরকারি উকিল, আর ছেলে থাকে তার কাছে। কি দশা হবে তার, প্রায়ই ভাবি সে কথা। ওর ভেজা গলা ভেঙে আসে, তারপর আবার আসে শান্ত চিন্তিত একটা সুর। কে তাকে বড় করছে? যে মানুষকে ভালোবাসি আমি, দুনিয়ার মধ্যে যাদের জুড়ি নেই আর, সেই মানুষেরই শত্রু, জেনে শুনে শত্রু। আমার সন্তান হয়তো বড় হয়ে আমার শত্রু হবে। আমার কাছে তার থাকার উপায় নেই। ছদ্মনামে আছি আমি। 8 বছর তাকে দেখিনি। 8 বছর! ওহ, কত দিন! জানালার সামনে এসে দাঁড়ায় লুদমিলা। শূন্য বিবর্ণ আকাশের দিকে তাকিয়ে থাকে। ও আমার কাছে থাকলে বুকে আরো বল পেতাম। অন্তত কলজের মধ্যে এই যে কাঁচা ঘাটা দগদগ করছে, তার জ্বলুনিটা তো থাকতো না। ও মরে গেলেও আমার পক্ষে বেশি সহজ হতো। আহা, বাছারে আমার! মায়ের বুক সমবেদনায় তোলপাড় হয়। আপনার কপাল ভালো। তিক্ত হাসি হেসে লুদমিলা বলে, আশ্চর্য! হাতে হাত ধরে কাজ করতে নেমেছে মা আর ছেলে, কদাচিৎ দেখা যায় এমনি। ভ্লাজভা অজান্তেই বলে ওঠে, সত্যি আশ্চর্য। তারপর স্বর নামিয়ে যেন কানে কানে গোপন কথা বলছে এমন ভাবে বলে, আপনারা সবাই, আপনি, নিকোলাই ইভানভিচ, আর আরো যারা যারা আছেন সত্যকে আঁকড়ে, আপনারা সবাই আছেন আমার কাছে। হঠাৎ যেন একেবারে পরমাত্মীয় হয়ে উঠেছেন সবাই। আমি সবাইকেই বুঝতে পারছি। কথা বুঝতে পারি না, কিন্তু বাকি সমস্তটা বুঝি। গুনগুনিয়ে বলে লুদমিলা, সত্যি, ঠিক তাই। লুদমিলার বুকে হাত রেখে ওকে আস্তে আস্তে ঠেলা দিয়ে দিয়ে চাপা স্বরে বলে যায় মা, যেন নিজের কথাগুলো চোখের সামনে দেখতে পাচ্ছে। দুনিয়ায় এগিয়ে চলেছে আমাদের সন্তানেরা। এই বুঝেছি যে আমাদের সন্তানেরাই সারা দুনিয়া জুড়ে এ প্রান্ত ও প্রান্ত থেকে চলেছে একই লক্ষ্যের দিকে। মনে বলুন, গুণে বলুন, সেরা সেরা ছেলেরা নেমে এসেছে পথে। মিথ্যাকে শক্ত পায়ে থেঁতলে পিষে গুঁড়িয়ে চলছে
অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। শক্তিধর সব ছেলেরা, তাদের উজ্জ্বল সুস্থ দেহের সমস্ত দুর্নিবার শক্তির ওই এক দাবি, ন্যায় চাই। সমস্ত মানবজাতির দুঃখকে তারা জয় করবে। দুনিয়া থেকে মানুষের সব দুর্ভাগ্য, সব কদর্যতা তারা একেবারে মুছে ফেলবে, ব্রত নিয়েছে। তা তো করবেই। ওদের মধ্যে একজন আমায় বলেছে, তারা নতুন সূর্য জ্বেলে দেবে আকাশে, জ্বেলে দেবেই। যেখানে যত ভাঙা বুক আছে সবাইকে একজোট করবে তারা, করবেই। ভুলে যাওয়া উপাসনার মন্ত্র মনে পড়ে যায়। আগুনের ফুলকির মতো বুকের তলা থেকে উছলে ওঠে। নতুন বিশ্বাসের আলোয় উদ্ভাসিত সেই মন্ত্র। সত্য আর ন্যায়ের পথে চলেছে আমাদের সন্তানেরা, মাথার উপর এক নতুন আকাশ রচনা করে। মাটির বুকে এক নতুন আগুন জ্বালিয়ে দিয়েছে তারা, প্রাণের অনির্বাণ বহ্নি। যে মানব প্রেমে দীক্ষা নিয়েছে ওই ছেলেগুলি, নতুন জীবন জন্ম নিচ্ছে সেই প্রেমের আগুন থেকে। কে নেভাবে ওই আগুন? কার সাধ্যে আছে? মাটির বুক থেকে উঠেছে সেই আগুন। জয় হোক ওই শিখার। জীবন তো তাই চায়। হ্যাঁ, জীবনই চায়। উত্তেজনায় অবসন্ন হয়ে পড়ে মা। লুদমিলার কাছ থেকে সরে গিয়ে বসে পড়ে হাঁপাতে হাঁপাতে। লুদমিলাও সন্তর্পণে সরে যায়। কোথায় যেন কিসের শান্তিভঙ্গ হবে। আস্তে আস্তে ঘরের মধ্যে পায়চারি করে। ওর স্তিমিত চোখের গভীর দৃষ্টি সোজা সামনের দিকে স্থির হয়ে আছে। ও যেন আরো লম্বা, আরো ঋজু হয়ে গেছে। রোগা কঠিন মুখখানা চিন্তাক্লিষ্ট। চাপা ঠোঁট দুখানিতে অস্থিরতার আভাস। ঘরের নিস্তব্ধতায় একটুক্ষণের মধ্যেই শান্ত হয়ে ওঠে মা। লুদমিলার মনের অবস্থা দেখে অপরাধীর মতো নিচু গলায় জিজ্ঞাসা করে, কিছু অন্যায় কথা বলে ফেলেছি? সঙ্গে সঙ্গে লুদমিলা যেন ভীত দৃষ্টিতে মায়ের দিকে ফিরে তাকায়। তারপর যেন কিছু থামাতে চায় এমনি ভঙ্গিতে হাতখানা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি বলে, না না না, ঠিক কথাই বলেছেন, কিন্তু ও কথা আর তুলব না, ওই পর্যন্তই থাক। শেষ করে আবার বলে, তাড়াতাড়ি যান আপনি, অনেকটা পথ যেতে হবে। এবারে স্বর আরো শান্ত, প্রকৃতিস্থ। এই উঠছি, আপনি জানেন না কত আনন্দ আমার। আমার ছেলে, আমারই রক্ত মাংসে তৈরি সে। তার মুখের কথা আমি ঘরে ঘরে বিলোতে চলেছি। মনে হচ্ছে এ যেন আমারই আত্মাকে ছড়িয়ে চলেছি। মায়ের মুখে স্নিগ্ধ হাসি, কিন্তু লুদমিলার মুখে তার প্রতিফলন কই? মার মনে হয় এ মেয়ের আত্মনিপীড়নের ফলে তার নিজের মনের আনন্দ সব পিষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ মার কেমন জেদ হয়। নিজের মনের আগুন দিয়ে ওই কঠিন মানুষটাকে জাগিয়ে তুলবে। আনন্দের স্পন্দন জাগুক ওরও বুকে। লুদমিলার হাত নিজের হাতের মধ্যে নিয়ে চেপে ধরে বলে, বলুন দেখি, যখন জানতে পারা যায় যে বিশ্ব সংসারের মানুষকে আলো করে দেবার মতো আলোও আছে, একদিন সবার চোখেই পড়বে সে আলো, তখন কেমন ভালো লাগে?
সবাই এই আলোতে সম্মিলিত হবে। মায়ের অমায়িক মস্ত বড় মুখখানায় একটা শিহরণ বয়ে যায়, চোখ জ্বলে ওঠে, ভুরুজোড়া কাঁপতে থাকে, যেন ডানা মেলে চোখ দুটির আলো ছড়িয়ে দিচ্ছে। বিরাট বিরাট চিন্তায় অভিভূত হয়ে ওঠে মা। সেই সব চিন্তায় ঢেলে দেয় তার হৃদয়ের সমস্ত আগুন। তার যা কিছু অভিজ্ঞতা তাদের রূপান্তরিত করে উজ্জ্বল হালকা কথার স্ফটিকে। হেমন্তের কুয়াশায় আচ্ছন্ন হৃদয়ে বসন্ত সূর্যের সৃষ্টিময়ী শক্তিময়ী আলোয় উদ্দীপ্ত হয়ে জেগে উঠে সেই কথাগুলি তেজে দীপ্তিতে আরো ভাস্বর হয়ে জ্বলতে থাকে। জনতার দেউলে যেন নতুন দেবতা জন্ম নেয়। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই তো আমি বুঝি। আপনারা সবাই কমরেড, এক সাথ, এক প্রাণ। সত্য আপনাদের মা, আপনারা সেই মায়েরই সন্তান। আবেগে ভেসে যায় মা। একটু থেমে নিঃশ্বাস নিয়ে আলিঙ্গনের মতো করে হাত বাড়িয়ে বলে, কমরেড। কথাটি যখন একা একা নিজের মনেও বলি, মনে হয় আমারই বুকের মধ্যে তাদের পায়ের শব্দ শুনতে পাই। মায়ের উদ্দেশ্য সফল হয়েছে। লুদমিলার মুখ উদ্দীপ্ত হয়ে ওঠে, ঠোঁট কাঁপতে থাকে, গাল বেয়ে বেয়ে বড় বড় স্বচ্ছ ফোঁটায় চোখের জল ঝরে। মা স্নিগ্ধ হেসে দুহাতে ওকে বুকে জড়িয়ে ধরে। বিজয়ী হৃদয় কোমল গর্বে ভরে ওঠে। বিদায় নেবার সময় লুদমিলা মায়ের মুখের দিকে চেয়ে চুপি চুপি বলে, আপনাকে কাছে পেলে যে কি ভালোই লাগে, তা আপনি জানেন। 29। রাস্তায় বেরুতেই হাড় জমানো হাওয়া নাকপাশে জড়িয়ে ধরল মায়ের দেহটাকে। নাকে দিতে লাগলো সুরসুরি। কয়েক সেকেন্ড নিঃশ্বাস নিতে পারল না। একটু দাঁড়িয়ে চারদিকে তাকায় মা। কাছেই একটা কোণে ভালুকে টুপিটা মাথায় দিয়ে দাঁড়িয়েছিল এক গাড়োয়ান। আরো খানিকটা দূরে রাস্তা দিয়ে চলেছে একটি মানুষ। একেবারে কুঁজো হয়ে পড়েছে, দুই কাঁধের মধ্যে মাথাটা যেন গোঁজা। তারও খানিক আগে কান ঘষতে ঘষতে এক সৈন্য লাফাতে লাফাতে ছুটছে। মা মনে মনে বলে, হয়তো কোনো দোকানে পাঠিয়েছে সৈন্যটাকে। নিজের পথে চলে, পায়ের নিচে বরফ মড়মড় করে ওঠে, প্রাণ যেন মেতে ওঠে সেই শব্দে। ট্রেন আসার আগেই স্টেশনে পৌঁছে গেল মা। বিশ্রী ময়লা চটচটে তৃতীয় শ্রেণীর বিশ্রাম ঘরটায় মানুষ গিজগিজ করছে। ঠান্ডার জন্য লাইন মজুরেরা, গাড়োয়ান কোচম্যানের দল, ঘরহারা জীর্ণ পোশাক মানুষের দল, সব এসেছে ওই ঘরখানায় গরম উপভোগ করার জন্য। যাত্রীরাও আছে। কজন কৃষক, রেকুনের লোমের জামা পরা একজন মোটা শেঠ, একজন পাদ্রী, আর মুখে বসন্তের দাগওয়ালা তার মেয়েটা। এছাড়াও ছিল জন 5-6 সৈন্য আর কজন ছোটখাটো ব্যবসায়ী। তামাক খাওয়া, কথাবার্তা, চা ভদকা খাওয়া চলছে অবিশ্রাম। কাউন্টারে দাঁড়িয়ে কে একজন যেন হো হো করে হাসছে। তামাকের ধোঁয়া
কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উঠছে মাথার ওপর দিয়ে। দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে কোকিয়ে উঠছে খোলার সময়। সার্সি ঝনঝন করে উঠছে কেঁপে। ধোঁয়া আর নোনা মাছের গন্ধে ঘরের হাওয়া ভসভস করছে। দরজার কাছেই একটা জায়গায় বসলো গিয়ে মা। এমনি জায়গা যে চোখে পড়তেই হবে। দরজা খুললেই ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে গায়ে লাগে। মন্দ লাগছিল না ঠান্ডাটা। বুক ভরে সেই ঠান্ডা হাওয়ায় নিঃশ্বাস নেয়। মোটঘাট নিয়ে আর শীতের ভারী ভারী জামা পরে লোকে ঢুকতে গিয়ে আটকে যায় দরজায়। ঠেলে ঠুলে কোনো মতে ঢুকে পোঁটলা পুঁটলি মেঝেতে বেঞ্চিতে নামিয়ে রাখে। গা, মাথা, দাড়ি গোঁফ, জামা কাপড় থেকে বরফ ঝাড়ে আর সশব্দে স্বস্তির নিঃশ্বাস ফেলে। হলদে একটা সুটকেস হাতে এক ছোকরা ভেতরে ঢুকেই ব্যস্ত হয়ে চারদিকে চায়। তারপর সোজা মার কাছে এসে গলা নামিয়ে জিজ্ঞাসা করে, মস্কো যাচ্ছেন? হ্যাঁ, তানিয়ার ওখানে। এই যে এটা। মায়ের পাশেই বেঞ্চের ওপর সুটকেসটা রেখে একটা সিগারেট ধরায় সে। তারপর টুপিটা একটু ওপরে টেনে নিয়ে বেরিয়ে যায়। মা সুটকেসটার ঠান্ডা চামড়ার ওপর হাত বুলিয়ে ওটার ওপর কনুই ভর দিয়ে বসে বসে খুশি মুখে লোকজনের আসা যাওয়া দেখে। মিনিট খানিক পর উঠে দরজার কাছে আর একটু এগিয়ে বসে। মাথা সোজা করে আশপাশ দিয়ে যাওয়া মানুষের মুখের দিকে তাকিয়ে চলে মা সুটকেসটা হাতে নিয়ে। বেশি বড় নয়, বইতে কষ্ট হয় না। ছোট কোট গায়ে কলার উল্টানো এক ছোকরা হঠাৎ হুড়মুড় করে মার গায়ের ওপর এসে পড়ে। তারপর চমকে হাতটা মাথার পানে তুলে চুপচাপ একধারে সরে দাঁড়ায় সে। ছেলেটিকে চেনা চেনা লাগে মার। ফিরে তাকায়। ছোকরাটি কলারের আড়াল দিয়ে এক চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। দৃষ্টিটা ছুরির ফলার মতো গিয়ে বিঁধতে লাগলো মাকে। সুটকেস ধরা হাতটা শিউরে উঠল। হঠাৎ যেন সাংঘাতিক ভারী হয়ে উঠল বাক্সটা। নিশ্চয় কোথাও দেখেছি ছেলেটাকে, মনে মনে ভাবে মা। বুকের মধ্যের অস্বস্তিকর অনুভূতিটা চাপতে চেষ্টা করে, কিন্তু চেপে দেবে কি? সেটা কলজেটাকে ধীরে ধীরে শক্ত করে ধরে পিষে ফেলে যেন। ক্রমশই বাড়তে লাগলো, ঠেলে ঠেলে উঠতে লাগলো গলার কাছে। সারাটা মুখ কেমন বিশ্রী একটা শুকনো বিস্বাদে ভরে গেল। আরেকবার ছোকরাটাকে দেখতে ভয়ানক ইচ্ছে করতে লাগলো। এক সময় ফিরে তাকিয়ে দেখে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে আছে সেই ছোকরা। কেবল বারে বারে পা বদল করছে। ভাব দেখে মনে হচ্ছে যেন কিছু একটা করতে চাইছে, কিন্তু মন ঠিক করে উঠতে পারছে না। ওর ডান হাতটা জামার বুকের মধ্যে ঢোকানো, বাঁ হাতটা পকেটে। ফলে ডান কাঁধটা উঁচু দেখাচ্ছে বাঁটার চাইতে। একটা বেঞ্চিতে বসে পড়ে মা, অতি ধীরে সন্তর্পণে, যেন ভেতরের একটা কিছু ছিঁড়ে যাবে। বিপদের আশঙ্কায় আঁতি পাঁতি করে স্মৃতি ওলটপালট করে মা। দুবার লোকটার চেহারা তার মানুষ চোখে ভেসে উঠল। হ্যাঁ হ্যাঁ, দুবার দেখেছে। একবার সেই রিবিন পালাবার সময় শহর পেরিয়ে সেই খোলা মাঠের ধারে, সেই যে
পুলিশটাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছিল মা। তার পাশেই দাঁড়িয়েছিল লোকটা। দ্বিতীয়বার দেখেছিল আদালতে। বুঝতে বাকি থাকে না, নজরবন্দি হয়ে আছে মা। ধরা পড়ে গেলাম, নিজেকেই শুধোয় মা। শিউরে ওঠে সারা দেহ। নিজেই জবাব দেয় আবার, না, হয়তো এখনো নয়। কিন্তু তখনই আবার মন জোর করে দৃঢ় কণ্ঠে বলে, ধরা পড়েছি। চারদিকে তাকায় মা, কিন্তু শূন্য দৃষ্টি, দেখে না কিছুই। শুধু একটার পর একটা চিন্তা ফুলকির মতো জ্বলে জ্বলে ওঠে মনের মধ্যে। সুটকেসটা ফেলে চলে যায়, সঙ্গে সঙ্গেই আরো উজ্জ্বল হয়ে আরেকটা চিন্তা জ্বলে ওঠে। কি, আমার ছেলে, তার বাণী ওই হাতে দিয়ে যাব? শক্ত করে ধরে সুটকেসটা। এটাকে নিয়ে পালিয়ে যাই। কথাটা যেন নিজের নয়, পরের, যেন কারো জোর করে চাপিয়ে দেওয়া। মনের ভেতরটা দাউ দাউ করে জ্বলতে থাকে, যেন সূক্ষ্ম আগুনের তন্তু দিয়ে হৃৎপিণ্ডটাকে কেউ শত ছিদ্র করে দিচ্ছে। যন্ত্রণায় অপমানে ছুটে পালাতে চায় মা, নিজের কাছ থেকে, ছেলের কাছ থেকে, জীবনে যত বস্তু তার প্রিয় হয়ে উঠেছে সব কিছুর কাছ থেকে। কি যেন একটা প্রতিকূল শক্তি ওর কাঁধে বুকে চেপে বসেছে। ভয় দেখিয়ে ওর আত্মার অবমাননা করে তাকে টেনে নিচে নামাচ্ছে। ওর রগের শিরাগুলো ফুলে উঠে দপদপ করছে। মাথার চুলের গোড়া থেকে ছুটছে আগুন। প্রাণপণে বুকে বল বেঁধে মা সমস্ত ক্ষুদ্র দুষ্ট চিন্তা ঝেড়ে ফেলে ধমক দিয়ে ওঠে নিজেকে, ছি, লজ্জা করে না? নিমেষে সমস্ত গ্লানি যেন দূর হয়ে যায়। সাহসে বুক ভরে ওঠে। দেখো, ছেলের অপমান করো না। ওরা কোনো কিছুতেই ভয় করে কি? কার দুঃখিত ভীরু দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলে যায় মায়ের। রিবিনের মুখ বিদ্যুৎ ঝলকের মতো খেলে যায় চিত্তের আকাশে। কয়েক মুহূর্তের দ্বিধায় মনটা শক্ত হয়ে ওঠে। বুক ধড়ফড়ানিটা শান্ত হয়ে আসে। চারদিকে তাকাতে তাকাতে ভাবে, এখন কি হবে তাহলে? টিকটিকিটা স্টেশনের পাহারাদারকে ডেকে কানে কানে কি বলে, মাকে চোখের ইশারায় দেখিয়ে দিয়ে। পাহারাদারটা লোকটার দিকে তাকিয়ে পিছু হটে যায়। আর একজন পাহারাদার আসে। সে সব শুনে ভুরু কোঁচকায়। শক্ত সমর্থ বৃদ্ধ, এক মাথা সাদা চুল, ক্ষৌর বিবর্জিত মুখ। লোকটা টিকটিকিটার দিকে তাকিয়ে মাথা নেড়ে কি ইশারা করে মায়ের দিকে এগিয়ে যায়। টিকটিকিটা তক্ষুনি বেরিয়ে যায়। বিরক্ত চোখে মাকে নিরীক্ষণ করতে করতে ধীরে ধীরে এগিয়ে আসে পাহারাদার। মা বেঞ্চির ভেতরের দিকে সরে যায়। মনে হয় আর যাই করুক যেন না মারে। লোকটা এসে দাঁড়ায় মায়ের সামনে। মিনিট খানেক স্তব্ধ হয়ে থেকে কঠোর স্বরে বলে, কি দেখছো বসে বসে? কিচ্ছু না। বটে, চোর মাগি, এই বয়সে এত শয়তানি?
মনে হলো ওর কথাটা যেন মুখে একটা চড়ের মতো এসে লাগলো। একবার, দুবার। কথাগুলোর ওই স্থূল আক্রোশের ছোবলে মার দৈহিক কষ্ট হতে লাগলো, যেন গাল দুটো চিরে দুফাঁক করে চোখ দুটোকে উপড়ে ফেলে দিচ্ছে। আমায় বলছো? আমি চোর নই, মিথ্যে কথা। বুকের সমস্ত জোর দিয়ে চিৎকার করে মা। রাগে, তিক্ত অপমানে চারদিক বোঁ বোঁ করে ঘুরতে থাকে। সুটকেসটাকে ধরে টান মারে মা। খুলে গেল সেটা। এক মুঠো কাগজ তুলে নিয়ে উঠে দাঁড়িয়ে শূন্যে হাতটা নাড়তে নাড়তে চিৎকার করতে থাকে মা। দেখো দেখো, সব্বাই দেখো। কানের ভেতর ভোঁ ভোঁ করে। তার মধ্যে দিয়েই শুনতে পায় মা, চারদিক থেকে মানুষ ছুটে আসছে চিৎকার করতে করতে। কি 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 হয়েছে? ওই যে টিকটিকিটা। সে আবার কি? ওরা বলছে এ নাকি চুরি করেছে। এ যে ভদ্রঘরের মনে হচ্ছে। ছি ছি। চারদিকে মানুষের ঠেলাঠেলি দেখে খানিক প্রকৃতিস্থ হয়ে ওঠে মা। চিৎকার করে জবাব দেয়, আমি চোর নই গো, চোর নই। কাল সেই যে রাজনৈতিক বন্দীদের মামলা হলো, আমার ছেলে ভ্লাসভ ছিল তাদের মধ্যে। সে একটা বক্তৃতা দিয়েছিল আদালতে। এই যে দেখো সব। আমি এগুলো নিয়ে যাচ্ছিলুম সবাইকে বিলোবো বলে, যাতে সবাই পড়ে দেখে আর সত্যি কথাটা যে কি তা ভেবে দেখে। কে একজন সন্তর্পণে একটা কাগজ টেনে নেয়। মা সেগুলো শূন্যে দুলিয়ে ভিড়ের মধ্যে ছড়িয়ে দেয়। কার ভীত কণ্ঠ শোনা যায়, কি করছো? ঠান্ডা করে দেবে যে। মা দেখে হুড়োহুড়ি পড়ে যায় ভিড়ের মধ্যে। কাগজগুলো লুফে নিয়ে যে যার কোটের বুকে পকেটে পুরে ফেলছে। মার দেহে বল ফিরে আসে। পা দুটো শক্ত হয়ে দাঁড়ায়। বুকের মধ্যে চাপা আনন্দ, গর্ব উথলে উঠেছে। তারই আমেজে জোরালো অথচ শান্ত ভাষায় বলে যায় মা। সুটকেস থেকে মুঠো মুঠো কাগজ নিয়ে ছড়িয়ে দেয় ডাইনে বাঁয়ে, এগিয়ে আসা ব্যগ্র হাতগুলির মুঠোয়। তোমরা জানো কেন আমার ছেলে আর তার সঙ্গী সাথীদের ওরা ধরে আদালতে নিয়ে এসেছিল? শোনো তাহলে, বলছি। আমি মা, মায়ের প্রাণ আর এই পাকা চুলগুলোকে তো বিশ্বাস করবে? ওরা সত্যি কথা বলেছিল, বুঝলে? ওই হলো ওদের অপরাধ। তাই কাঠগড়ায় তুললে। কাল তো দেখলুম। কেউ পারলে ওদের সত্যকে ঠেলে ফেলতে? কেউ না। ভিড় বেড়ে ওঠে। মাকে ঘিরে দাঁড়িয়ে থাকে জ্যান্ত মানুষের প্রাচীর। মানুষ মেহনত করে মরে, তার বদলে পায় কি? না, অভাব, অনটন, খিদে, রোগ, চিরকেলে ধরা বাঁধা মজুরি, সবকিছু আমাদের বিরুদ্ধে। দিনের পর দিন খাটি আর পড়ে থাকি আস্তা কুড়ে। আমাদেরই মেহনতের ফল ভোগ করে অন্যে। আর আমরা গলায় শিকলি বাঁধা কুকুরের মতো থাকি ওদের হাতের মুঠোয়।
ওরা আমাদের বোকা মুখ্য করে রেখে দেয়। আমরা কিচ্ছু জানি না, কেবল ভয়ে ভয়ে আড়ষ্ট হয়ে থাকি। ভয় করিনে হেন জিনিস নেই। আমাদের জীবনটা একটা আস্ত আঁধার রাত, আর কিছুই না। চাপা সাড়া আসে ভিড় থেকে। ঠিক বলেছ। বেতমাগির মুখ ভোঁতা করে। মার চোখ পড়ে ভিড়ের পেছনে। সেই টিকটিকিটা আর দুজন পুলিশ। শেষ গোছাটা তুলবার জন্য তাড়াতাড়ি হাত দেয় মা সুটকেসে, কিন্তু হাতটা আরেকজনের হাতে এসে ঠেকে। ঝুঁকে পড়ে বলে মা, নাও নাও, নিয়ে যাও। ভিড় ছত্রভঙ্গ করতে করতে পুলিশ হাঁকে, এই সব হটে যাও, হটো। নেহাত অনিচ্ছায় একটু ফাঁক হয় ভিড়, কিন্তু পুলিশকে চারদিকে ঘিরে রাখে, এগুতে দেয় না ওদের। যদিও হয়তো তা করে অজান্তেই। দুর্বার আকর্ষণে জনতাকে টানে ওই শুভ্রকেশা নারী আর তার স্নেহভরা মুখের বড় বড় উদার চোখ দুটি। দৈনন্দিন জীবনে পরস্পরের থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো আজ এক হয়ে পড়ে। গভীর অভিনিবেশে মায়ের অগ্নিময়ী বাণী শোনে। জীবনের অন্যায় অত্যাচারে ক্ষতবিক্ষত হয়ে এদের অনেকেই হয়তো এমনি বাণীর প্রতীক্ষায় ছিল। মায়ের কাছাকাছি যারা ছিল তারা নিঃশব্দ অপলক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে থাকে। তাদের উষ্ণ নিঃশ্বাস লাগে এসে মায়ের মুখে। সরে যাও বুড়ি, পালাও, এক্ষুনি ধরবে যে। বাব্বা, কি জবরদস্ত মেয়ে মানুষ। তফাৎ যাও, তফাৎ যাও সব। হাঁকতে হাঁকতে একটু একটু করে এগিয়ে আসে পুলিশ। মায়ের সামনে যারা ছিল তারা টলতে টলতে পরস্পরকে ধরে রাখে। মায়ের মনে হয় ওরা যেন বুঝতে চাইছে, বিশ্বাস করতে চাইছে। মাও যত তাড়াতাড়ি সম্ভব ওদের বলে যেতে চায় যা কিছু তার জানা আছে, যে সমস্ত চিন্তার জোর সে নিজে অনুভব করেছে। হৃদয়ের অন্তঃস্থল থেকে শতোৎসারিত হয়ে সেসব কিছু গান হয়ে উঠতে চায়, কিন্তু কণ্ঠে তো জোর নেই মার। ভাঙা ভাঙা কর্কশ গলা আছে শুধু। মার কষ্ট হতে থাকে। যে কথা বলে গেছে আমার ছেলে, সে এক সাচ্চা মেহনতি মানুষের প্রাণের কথা। যে মানুষ তার আত্মাকে বিকিয়ে দেয়নি কারো পায়ে। নির্ভীক কথা শুনলে বোঝা যায় তা সাচ্চা কথা। ভয় আনন্দে অভিভূত একজোড়া তরুণ চোখ মায়ের মুখে স্থিরভাবে নিবদ্ধ হয়ে থাকে। হঠাৎ বুকে একটা চোট খেয়ে মা টলে উঠে বেঞ্চিতে বসে পড়ে। পুলিশের হাতগুলো জনতার মাথার ওপর দিয়ে ছুটোছুটি করে বেড়ায়। কারো ঘাড়, কারো কলার ধরে একপাশে সরিয়ে দেয়। টুপিগুলো মাথা থেকে তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় আরেক ধারে। মায়ের চোখের সামনে সব অন্ধকার, বোঁ বোঁ করে ঘুরছে সব। তবু অবসাদ ঝেড়ে ফেলে যেটুকু শক্তি বাকি ছিল তাই দিয়ে আরেকবার চিৎকার করে বলে, এক হও, এক হও, সব মানুষ এক হয়ে এক বিরাট শক্তি গড়ে তোলো। একজন পুলিশ মস্ত বড় লাল থাবাটা দিয়ে ওর কলার ধরে প্রচন্ডভাবে মাকে ঝাঁকানি দিতে দিতে চিৎকার করে, চোপড়াও মাগি।
মাথার পেছনটা দেয়ালে ঠুকে যায়। ক্ষণিকের জন্য একটা ভয়ের কালো মেঘ ছেয়ে আসে, কিন্তু সেই মুহূর্তেই মেঘের বুককে শতদীর্ণ করে হৃদয় জ্বলে ওঠে সহস্র শিখায়। পুলিশ হুঙ্কার ছাড়ে, চল মাগি চল। কিছুতেই ভয় পেও না। আর বেশি ভয়ঙ্কর কি আছে বলো তো, যে অবস্থায় জীবন কাটাচ্ছ তার চাইতে? কানে যাচ্ছে না? মুখ বন্ধ করলি? পুলিশ ওর হাত ধরে একটা হ্যাঁচকা টান মারে, আর একজন আরেকটা হাত ধরে বড় বড় পা ফেলে নিয়ে চলে ওকে। যে অত্যাচার প্রতিদিন কলজেকে ছাতিটাকে কুরে কুরে খাচ্ছে, তার চাইতে। টিকটিকিটা আগে আগে ছুটে গিয়ে মার মুখের সামনে মুঠি নাচাতে নাচাতে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে, চোপড়াও কুত্তি কুহিকা। মায়ের চোখ বিস্ফারিত হয়ে ধকধক করে জ্বলে ওঠে, চোয়াল কাঁপতে থাকে। পিছল পাথুরে মেঝের ওপর শক্ত করে পা দুটো আটকে মা চিৎকার করে, আমার পুনরুজ্জীবিত আত্মাকে মারতে পারবে না ওরা। এই কুত্তি। টিকটিকিটা এক থাপ্পড় মারে মার মুখে। কার যেন বিদ্বেষের খুশি ভরা কণ্ঠ শোনা যায়, খুব হয়েছে ডাইনি বুড়ি, যেমন কুকুর তেমন মুগুর। চোখের সামনে লাল কালো, দৃষ্টি ঝাপসা হয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। রক্তের লবণাক্ত স্বাদে মুখ ভরে যায়। আচ্ছন্ন চেতনার তটে এসে ঘা দেয় জনতার এলোমেলো উত্তেজিত চিৎকার, খবরদার ওর গায়ে হাত দিয়েছ তো। চলো হে চলো। শালা শয়তানের হাঁড়ি, দে 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 বেটাকে কষে। আরে লোকের মন তো আর রক্তে ডুবিয়ে দিতে পারবে না। মায়ের পিঠে ঘাড়ে ধাক্কা মারে, মাথায় কাঁধে আঘাত পড়ে। চিৎকার আর্তনাদ হুইসেলের শব্দ সব মিলে এক প্রচন্ড ঘূর্ণি ওঠে মার চারপাশে। চাপা অথচ তীক্ষ্ণ কি যেন একটা কানের পর্দায় গিয়ে আঘাত করে কানকে বধির করে দেয়। গলা আটকে যায়, দম বন্ধ হয়ে আসে, পায়ের তলা থেকে জমি সরে যায়, হাঁটু অবশ হয়ে আসে। সারা দেহ তীব্র ব্যথায় কাঁপতে কাঁপতে ভারী হয়ে ওঠে, অসহায়ভাবে টলতে থাকে, কিন্তু চোখ তেমনি জ্যোতিষ্মান। জনতার চোখের সঙ্গে চোখ মিলে যায়। মা দেখে ওই দুঃসাহসী চোখগুলিতে ধকধক করে আগুন জ্বলছে। এ আগুন মা চেনে, ভালোবাসে, এ যে তার অন্তরের প্রিয়। ধাক্কা দিতে দিতে দরজা দিয়ে নিয়ে যায় মাকে। একটা হাত ছাড়িয়ে চৌকাঠ ধরে মা। রক্তের সমুদ্র বইয়ে দিলেও সত্যকে ডুবিয়ে দিতে পারবে না। হাতে আঘাত পড়ে। নির্বোধের দল, শুধু মানুষের ঘৃণাই কুরুচ্ছ, একদিন উল্টে তোমাদেরই মাথায় পড়বে। একজন পুলিশ মায়ের গলা টিপে ধরে, খাবি খায় মা। হতভাগার দল। কে একজন ফুঁপিয়ে কেঁদে ওঠে। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনূদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত
মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল উপন্যাসটির সবশেষ পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে ও প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবারের মতো বিদায়।